আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এনামুলিয়ান সৈনিক সৈনিকা ব্যাটালিয়নের সমস্ত কোটি কোটি মানুষ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু একজন এনামংহ হিসেবে আমি ভালো নেই, সেটা সারা বাংলাদেশের 16 কোটি জনতা জানে, সারা বাংলাদেশের মানুষ জানে। প্রিয় দর্শক, আমি আজকে আমার নিজস্ব কিছু সমস্যার কারণে আমি আপনাদের মাঝে চলে আসলাম গর্জন নিয়ে, এবং সেই গর্জনটা আপনাদের মাঝে দিব। আপনারা সবাই এখানে কুটুস করে কমেন্ট করবেন এবং কুটুস করে একটি করে কুটুস লাইক সেটা দিবেন। আর সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। আপনারা কমেন্টে নিয়ে যদি আপনাদের মাঝে ওইরকম কোনো অন্যায় অপরাধ আপনারা দেখে থাকেন, তাহলে সেগুলো আমার সাথে জানাবেন। আমি এখানে সেই প্রত্যেকটা কমেন্ট পড়ে পড়ে গর্জন একটা করে মেরে দিব। শীতের দিন বেশি গর্জন দিলে লাল চা বেশি খেতে হয়। আমার বউ আমাকে লাল চা বানিয়ে দিবে না। রিদ্দিতা রিম্মি প্রথমেই লিখে ফেলেছেন ভাবি। হ্যাঁ, আমি কি ভাবি হয়েছি? একজন পুরুষ মানুষকে আপনি এভাবে ভাবি বানিয়ে দেওয়ার কোনো অধিকার রাখেন না। এগুলা কথা বলবেন না। আমি সবাইকে সালাম দিয়েছি, পারলে সালামের জবাব নিয়েন। নিফিউ আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, কোটি কোটি মানুষ তো চলে এসেছে, তো আমার গর্জন আমি শুরু করে দিব, এবং গর্জনের মূল বিষয়বস্তু বলার পরেই আমি আপনাদের মাঝে সেই কমেন্ট এখানে পড়ার শুরু করব। কিন্তু অযাচিত অভদ্রতামি এবং অন্যায় স্বরূপ কোনো কমেন্ট আপনারা এখানে করবেন না, যে অন্যায় দেখে একজন এনামংহ রুশে উঠবে এবং ফুসে উঠবে 16 কোটি বাঙালি। তো আজকে আমি একজন এনামংহ হিসেবে লজ্জিত এবং অপমানিত। সেই অপমানিতের সেই কালো হনুমান, মানে মুখপুরা হনুমানের চেহারা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। কেননা একজন এনামংহ হিসেবে আমার সাথে যেটা ঘটেছে এবং যেটা হয়েছে, সেটা আমি মনে করি সারা বাংলাদেশের 16 কোটি একজন জনতার সাথে হয়েছে। এবং 16 কোটি একজন জনতার কাহিনী আপনাদেরকে শুনিয়েছি, কারণ আমার ভাইয়ের কিছুদিন পূর্বে একটা সন্তান হয়েছে এবং সেটার জন্য বাঙালি একজন বেড়েছে। তো এই বেড়ে যাওয়াতে 16 কোটি একজন বাঙালি, আপনারা যেখানেই লিখবেন, যেখানেই বলবেন 16 কোটি একজনকে বলবেন, কেননা আমার ভাইয়ের সন্তানকে আমি বাদ দিতে চাই না। তো আজকে আমি বাজারে গিয়েছিলাম, আমার ঘরে বাজার সদাই কিছুই ছিল না। গেলাম চাল কেনার জন্য। চাল কেনার জন্য গেছি, এক দোকান থেকে সব কিছু নিব। তো ভাবলাম বাজার করে নিয়ে আসি। চাল, তারপরে তেল, তারপরে চা খাওয়ার জন্য দুধ, তারপরে আপনার এই চা পাতা, তারপরে আর কি আনলাম, আলু, পেঁয়াজ, তারপরে বেগুন, টমেটো, এগুলো এনেছি। তো আনার পরে আমি যখন বাজারে এই জিনিসগুলো কিনতে গিয়েছি, তখন আমাকে গালাগালি করেছে দোকানদারে, এবং শুধু এক দোকানদার গালাগালি করেনি, কয়েকটা দোকানদারে মিলে আমাকে গালাগালি করেছে এবং খুব অন্যায় আমার সাথে করেছে। কিসের জন্য করেছে? আমি জিজ্ঞেস করেছি চাল কত কেজি। আমি তো চাল জিজ্ঞেস করতেই পারি, একজন এনামংহ হিসেবে তো সেটা আমার অধিকার আছে। তিনি আমাকে বলেছে চাল হচ্ছে 55 টাকা কেজি, মানে সর্বনিম্ন যেই চালটা 29 চাল, এটা 55 টাকা কেজি। তো আমার মনে হয়েছে এই 55 টাকা রেট আমার কাছে বলা, আমার দাদা তুলে আমার গালাগালি করা। এবং আমি বলেছি তেল কত কেজি, যেই তেল এনেছি 105 টাকা লিটার, সেই তেলের দাম বলেছে 140 টাকা লিটার। তো আমি মনে করি যেই তেলের দাম 140 টাকা তো বলে নাই, একজন এনামংহ হৃদয়ে সে লাথি মেরেছে, একজন এনামংহকে সে থাপ্পড় মেরেছে। তো এগুলো তো গালাগালি। একজন এনামংহ হিসেবে যে জিনিসটার দাম আপনার, আমরা ছোটকাল থেকে শুনেছি, দেখে এসেছি, স্বল্প মূল্যে এত পরিমাণ বৃদ্ধি পাওয়ার তো কোনো কারণ নেই। তো সেই জিনিসটার দাম যদি ডাবল চাওয়া হয়, বা আপনার এই রকেটের গতিতে যদি দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, তাহলে একজন এনামংহকে গালাগালি করা হবে না তো কি করা হবে? তো আমি মনে করি আমাকে গালাগালি করেনি, করেছে বাংলাদেশের 16 কোটি মানুষকে, এবং গরিব দুঃখীর পেটে লাথি মারা হচ্ছে। আমি সমস্ত গরিব দুঃখী, আমি গরিব সর্দার, কারণ আমি নিজেও একজন গরিব, আমার দাদাও গরিব ছিল, আমার বাবাও একজন গরিব, আমি গর্বিত গরিব। তো এই গরিব নিয়ে কিন্তু কোটি কোটি কবি তারা কবিতা লিখেছিল, তারা উপন্যাস লিখেছিল। তো আমি গরিব হয়ে আজকে গর্বিত সমস্ত গরিবদের পক্ষ থেকে বলতে চাই যে দ্রব্যমূল্যের বাজারে যে আগুন লেগেছে, এই দ্রব্যমূল্যের আগুন কমানো হোক। কেননা আপনার ঘরে টাকা আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, আপনি অনায়াসে চাকর বাকর দিয়ে বাজার করে পেট পুড়তে পারেন। কিন্তু একজন গরিব রিক্সা চালক, একজন দিনমজুর, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ যখন তার সারাদিনের শ্রমের টাকা উপার্জিত 500 টাকা নিয়ে বাজার করতে যাবে, 5 কেজি চাল কিনলে তার চলে যাবে সেখানে 300 টাকা।
আর 200 টাকা দিয়ে সে 1 লিটার তেলও কিনতে পারবে না, মাছ তো দূরের কথা। তো একটা মানুষ কি করে খাবে রে? মানুষ কি আর ভাত আর তেল দিয়েই ভাত খাবে? সে যে ভাতটা খাবে তার তো আছে, বাহ্যিক খরচ আছে। এগুলোর প্রতি লক্ষ্য রেখে আমরা বাঙালি হিসেবে আমরা খুব লজ্জিত, আমরা খুব খুব কি বলবো, সত্যিই লজ্জিত। কারণ বাঙালি আমাদেরকে যেভাবে আমাদেরকে মানানো হয় আমরা সেভাবে মেনে নেই, আমরা সেভাবে চুপে যাই, আমরা সেভাবে সহ্য করে নিই, যার কারণে আমাদের সাথে এই অন্যায়টা হচ্ছে। যাই হোক, আমি মনে করি আপনারা গালাগালির শিকার হবেন না, আর কেউ অন্যায় অযাচিত থেকে আপনারা রুখে উঠবেন, আপনারা ফুঁসে উঠুন। হুমায়ুন আজাদ, যিনি একজন কবি ছিলেন এবং স্বঘোষিত কবি, এবং তিনি বিশ্ববিখ্যাত একই সাথে কুখ্যাত একজন কবি, তিনি লিখেছিলেন যে গরিবদের কোনো সৌন্দর্য নেই, গরিবদের চোখের চাউনিতে কোনো মায়া নেই, গরিবদের নাকের ভিতরে থকথকা শিং এবং লুম জড়াজড়ি করে, গরিবদের বগলের নিচে থকথকে গাম থাকে, ময়লা বিচ্ছিরি থাকে। তিনি আরও বলেছিলেন যে মেয়েদের স্তন সবচেয়ে বিশ্ববিখ্যাত এবং মানব দেহের সবচেয়ে আকর্ষিত একজন অঙ্গ, কিন্তু গরিব মায়েদের স্তন সেটাতে কোনো সৌন্দর্য নেই, দেখা যায় দুই পাশে দুইটু ফুরার মতো। গরিবদের খাওয়ার ভঙ্গিতে কোনো সৌন্দর্যতা নেই, গরিবদের হাঁটা চলাতে কোনো সৌন্দর্যতা নেই। এমনকি গরিবরা যখন চুমু খায় ছোট বাচ্চার গালে, থুতু দিয়ে মুখ ল্যাটাবেটা বানিয়ে ফেলে। কিন্তু গরিবরা যখন রুখে ওঠে, যখন গরিবরা ফুঁসে ওঠে, ঠিক তখনই তাদেরকে সুন্দর দেখায়। কথার মর্মার্থ আপনারা হয়তো বা এত সহজে বুঝবেন না। তো একদিন এই বাংলার 16 কোটি গরিব, খুব কম গরিবই আছে। যাও, কালকে রাস্তায় বের হয়েছি, দেখলাম অসহায় কিছু মানুষ শীতে কাঁপতেছে। আমার সামর্থ্য নেই, কারণ আমি মাস শেষে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করি, সেখান থেকে আমার 6 হাজার টাকা ঘর ভাড়া দিয়ে ফেলতে হয়। আমি নিজে একবেলা ভাত খেতে খুব কষ্ট হয়, আমার খুব কান্না পায়। অথচ বাংলাদেশ থেকে কম্বল চলে যায় ভারতে। বাংলাদেশের কত মানুষ এয়ার কন্ডিশনের ভিতরে লোমশ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে নাক ডেকে। তবে আমি বলি, বাংলাদেশের একটা মানুষও যদি এই শীতের রাতে শীতের কষ্ট অনুভব সহ্য করতে না পেরে সে যদি দুঃখে দুঃখে মারা যায়, আমার এই বঙ্গদেশের অঙ্গ আজকে বিস্তৃত নয়, এই বঙ্গদেশের সমস্ত প্রাণ আজকে নির্জীব। আমাদের প্রত্যেকের উচিত আমরা ক্ষুধা লাগলে সেই ক্ষুধাকে সহ্য করতে পারি, আমাদের সব কিছু আমরা সহ্য করতে পারি, কিন্তু শীত জিনিসটা আমরা কেউ সহ্য করতে পারি না। যাও, প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো। আমিও চেষ্টা করব, এবং আমি একটা চিন্তা ভাবনা অলরেডি করে ফেলেছি, সেটা নিয়ে আমি কাজ করব। এগুলো নিয়ে কথা না বলে এখন কমেন্ট পড়ি, এবং কমেন্ট পড়ার পরে আমি আর কিছু কথা বলবো। ইয়াসিন আফ্রিদি তুর্য লিখেছেন, ভাই হিরো আলমকে নিয়ে কিছু বলেন, মানুষের তো অনেক ক্ষতি করেছে। আপনার এত চুলকানি কিসের জন্য ইয়াসিরা আফ্রিদি তুর্য ভাই? একজন বাংলাদেশের হিরো, একজন 16 কোটি মানুষের হিরো, যিনি 16 কোটি মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে তার এক গান গেয়ে, এবং তিনি প্রতিনিয়ত গান উপহার দিয়ে যাচ্ছে। সেই গান মানুষের ক্ষতি করছে না, সেই গান মানুষকে উজ্জীবিত করছে, সেই গান মানুষকে উপকার করতেছে। আমি তো এর আগেও তার উপকারের কথা যথার্থভাবে স্বীকার করেছি, যে আমার পায়খানা বন্ধ হয়ে গিয়েছিল। আমি আপনার রাস্তায় যে যারা মলম বিক্রি করে, যারা পান্ডার মালিশ বিক্রি করে, এমনকি হারবালের যে চিকিৎসকরা যারা গাড়িতে গাড়িতে যে বলে বলে বেড়ায়, জনাব আপনারা আমাকে অনেকেই সেনারি কথা, আমি বাংলাদেশের 64 জেলার 68,000 গ্রাম বাংলায় ভ্রমণ করে থাকি দাদা ভাই, বিশেষ করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসী থেকে পাথুরিয়া, সুন্দরবন, বান্দরবন, আন্দরকিল্লা, কুমিল্লা। আমি একটি রোগের ওষুধ বিক্রি করি, সেটা হচ্ছে আপনার পাদানি, খাওজানি, আপনার পেট ফুফা, পেট জ্বলাপুরা এবং কুষ্ঠকাঠিন্য ইত্যাদি ইত্যাদি রোগের ওষুধ যেই বিক্রি করে, সেই ওষুধ বিক্রেতার কাছ থেকে আমি ক্রয় করে ওষুধ খেয়েছি, কিন্তু আমার কোনো ফলপ্রসূ হয় না। হিরো আলমের গান আমি দিনে 2 বেলা করে রুটিন করে 2 দিন শুনেছি, আমার পেট ক্লিয়ার হয়েছে, এমনকি আমার পরবর্তী দিনে পাতলা পায়খানা পর্যন্ত শুরু হয়েছে। তো আপনাদের কাছে হিরো আলমের কোনো কৃতার্থ নেই, হিরো আলমের কোনো গ্রাহ্যতা নেই। আমি বলবো আপনারা হচ্ছেন কি, আপনারা কৃতজ্ঞতা করতে জানেন না, মানুষের প্রকৃত ট্যালেন্টের কদর করতে পারেন না। আরে আপনার সকালবেলায় শীতের দিনে এই যে নিউটন যে টন যে একটা ছিল, নতুন টন, এই নতুন টনে কি সূত্র বের করেছিল? এই নতুন টনে সূত্র বের করেছে
এবং তার সূত্র নিয়ে আমি আজকে গবেষণা করে দেখেছি যে আপনি যদি সকালবেলা আপনার ধরেন 6টা বাজে আপনার ঘুম ভেঙে গেল, তো 6টা বাজে যদি ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙা অবস্থায় বিছানায় শুয়ে যদি আপনি চিন্তা করেন যে আমি আর 5 মিনিট ঘুমাবো, তো 5 মিনিট ঘুমিয়ে আপনি যদি উঠে দেখবেন সকাল 11টা, হয়তোবা সকাল 12টা বেজে গেছে। এটা হচ্ছে নিউটনের চতুর্থ গতির সূত্র। তো এই গতির সূত্র অনুযায়ী যদি আপনার এরকম গতির সূত্র চলতে থাকে আপনার সাথে, যে সকালবেলা 5 মিনিট 6টা বাজে ঘুম ভাঙার পরে 5 মিনিট ঘুমানোর মনস্থ করার পর উঠে দেখবেন 12টা বেজে গেছে, এই সূত্র এটারে বলে আপনার মানসিক টাইম টেবিল। এই টাইম টেবিল যদি আপনার সাথে হয়ে যায়, তাহলে আমি বলবো ঠিক 7টার সময় অথবা 5:30টার সময় আপনি হিরো আলমের গানকে অ্যালার্ম টোন হিসেবে সেট করেন, আপনার ঘুম আরও আধা ঘন্টা আগে ভেঙে যাবে। কারণ আপনার কান এই গান শুনতে চাইবে না, এই গান শ্রবণের আগেই আপনার মস্তিষ্ক আপনাকে জাগিয়ে দিবে। তো এই সমস্ত ট্যালেন্ট আমরা কাজে লাগাতে পারি। আপনারা হিরো আলমের মন্দ নিয়ে আসছেন, যাই হোক, আর কি বলবো। তো নৌরাইন রোজা লিখেছেন, ভাই হিরো আলমের গান শোনার পর আমার হেডফোনের তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কাজ হয়েছে? হিরো আলমের পাশায় ধরে বেদ দিয়া টস টস করে কিছু জানে, দুটা ঘুষি মারেন ধরে, এরকম ইচিং টাইপের গান কিছু জেনে বের করবে তো সব। এবিএস তাসদিদ লিখেছেন, তোর গতির সূত্র তোর গুয়া দিয়ে বইরা দিমু হা কা। রে ভাই, আপনি তো লজ্জাহীন একটা মানুষ, আপনি একটা নির্লজ্জ একটা কুকুর, আপনি লেজহীন কুকুর এবং লেজহীন পাঠা। একজন বিজ্ঞানীর পেজে আপনাকে কি দাওয়াত করে আনা হয়েছে? আপনি এখানে এসে আপনি গতির সূত্রকে ভুল প্রমাণ করার জন্য একটা অপচেষ্টা করতেছেন। ইচিং কোথাকার নির্লজ্জ ছেলে। এরে, আপনার এত চুলকানি, আপনি এখান থেকে চলে যান। রবিউল আলম লিখেছেন, ভাই কলা গাছের গুড়াই মুদ ছিলাম, পরে আমার ইচিং মার্কা জিনিসটা ফুলে গেছে, কি করব, হুঙ্কার দেন জলদি। এটা উচিত কাজ হয়েছে। আপনি তো এই কাজ তো এখন সাম্প্রতিক দেখা যায় না, ছোটকালে একবার আমিও করেছিলাম। তা আমি বলবো এটা দ্বারা অনেকে উপকার হইতে পারেন। কলা গাছের গোড়ায় হিসু জিনিসটা করলে ইচিং জিনিসটা ফুলে যায় এবং মোটা হয়ে যায়। তো আমি বলবো যারা হারবাল খুঁজতেছেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, আপনার ইচিং ছোটো হয়ে যাচ্ছে শীতের কাকনিতে, আপনারা এই কলা গাছের গোড়ায় হিসু করে আপনারা ইচিং বড় করে আপনারা বিয়ে করে ফেলুন। তজরিম ইম লিখেছেন ইনাম, তো ইনাম লিখছেন কিসের জন্যে? সালমান খান নহিন লিখেছেন, আমার লুচ্চা বন্ধুর বিরুদ্ধে একটা হুঙ্কার দেন। আপনার লুচ্চা বন্ধুর নাম কি? এটা কোনো কথা আপনি এখানে লিখেছেন? আরমিন এস জি লিখেছেন, এনাম ভাই পারলে 9 সেকেন্ড 9-এর গড়ের নামতা পরে দেখান। 9 সেকেন্ডে 9-এর গড়ের নামতা পরে দেখান, এটা কোনো কথা হয়েছে? আপনি তো এখানে একটা করেছেন, এটা কেন পারবো না? 9 সেকেন্ডে 9-এর গড়ের নাম, 9 একে 9, 9 দুগুণে 12, 3 নং 13, 4 নং 14, 5 নং 15, 6 নং 77, 8 নং 84, 9 নং 99, 9 10 90। 9 খেলাচ্ছ কিছুর জন্য? কাচ্চনি যেটা বুঝাচ্ছি সেটা বুঝাইতে দিতে, খেলা এত ধরা খাওয়াই দিল হয়েছে। 9-এর ঘরে নামাতে কিছুর জন্য হবে না। এমডি রাজি আহমেদ দেওয়ান লিখেছেন, এনাম ভাই হাগু করতে গিয়ে টয়লেটে পড়ে গেছে। এরকম হ্যাঁ, হাগু কি আপনি থালাবাটি করে নিয়ে আসবেন নাকি? এই কোন ধরনের প্রশ্ন এখানে করেন? শাকিলা ইম্মা লিখেছেন, কি গুড়ার ডিম লিখেছেন, ভাই আমি শাড়ি পরে অপেক্ষা করছি একজন এনামং আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে, অথচ আজ বিকাল থেকে রাত হয়ে গেল, এনামং আমাকে ঘুরতে নিয়ে গেল না। আমি এর বিচার চাই। এই বিচার চেয়ে চেয়ে কত মানুষ আজকে মারা যাচ্ছে, কত মানুষ আজকে মানে নিরপরাধভাবে আপনার হয়তোবা জেলে বন্দি আছে, কিন্তু আমরা কি সঠিক বিচারটা পাই? বাংলাদেশে আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই অনেক কিছু আপনার জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। এই অগোচরের অপরাধগুলো একটা মানুষও তারা নিষ্কাশিত সুন্দর ও সন্তুষ্টমূলক বিচার তারা পাচ্ছে না।
আমি এখানে যে এসে এই কথাটা বলবো যে আপনার এনামংহ কি আপনার দাদা লাগে নাকি, নাকি আপনার ইচিং লাগে? এরে এনামংহ তিনি একজন, সে হচ্ছে এনাম, এবং তার একটা সুনমুনা আছে, সেটা বাংলাদেশের 16 কোটি মানুষ জানে, সেটা সারা পৃথিবীর মানুষ জানে। এ তো কোনো ইচিং টাইপের কমেন্ট করেন কিসের জন্যে? আপনাদেরকে আমি কতবার বলেছি, আমি লাইভে আসলে আপনারা সুন্দর ও সৌন্দর্যমূলক ভদ্র আচরণের সহিত এখানে হুঙ্কারের বিষয়গুলো লিখবেন, আমি সেগুলো নিয়ে হুঙ্কার দিব। আহমেদ তাহমিদ লিখেছেন, লুঙ্গি মিজানের মৃত্যুতে একদিনের শোক পালন করা হোক। এই লুঙ্গি কি মারা গেছে নাকি? ছেলেটাকে একবার আমি দেখেছিলাম কোথায় যেন ইঁদুরের মতো লাফালাফি করতেছে, ইয়াতে আয়সা বলতো, আরে তার একটা স্মৃতি মনে পড়ে গেছে। একটা ভিডিও আমাকে একজনে দেখিয়েছিল এবং খুব বাজে লেগেছিল ভিডিওটা দেখে, কিন্তু সেটাও তো আজ স্মৃতি হয়ে গিয়েছে। ওই মোবাইল নিয়ে এসে এই কিসের টুকটাক না টিকটকের ভিতরে এসে সে এই বলতেছে, হাই ও গাছ চাহক করে হ্যান্ডেল মারে সিলেট জায়গায় গাট্টি বান্ধব বগলাও রে ও মায়াগো ও খালাম্মা সিলেট জায়গায় গ্যার 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 এরকম করে তারপরে মানুষকে বিরক্ত করে। তা আল্লাহ তার মৃত্যুতে আমাদেরকে ধৈর্য, তার মৃত্যুতে ধৈর্য কিসের জন্য ধরার তৌফিক দান করব? তার মৃত্যুতে কি অধৈর্য হয়ে গিয়েছি নাকি? পারনাব ধারা লিখেছেন, নাদু দেখ কিচিং বড় করার উপায়। নাদু কে আবার? এটা কোনো কথা হয়েছে? জাবা সাজিদা তিতু লিখেছেন, ভাই আঞ্জুম নিশাত ঋতু সবখানে দাবি করতেছে সে নাকি আপনার সুনমুনো, সে নাকি আপনার প্রথম বউ, আপনি তার বিরুদ্ধে হুঙ্কার দেন। একজন মেয়ের বিরুদ্ধে কিসের জন্য আমার হুঙ্কার দিতে হবে? একজন মেয়ে, সে আপনার একটা দাবি, হ্যাঁ আমার বউ কিসের জন্য হবে? আরে আমার বয়স তো বিয়ে করার বয়সই হয়নি। আমার গুনে গুনে আমি যদি হিসাব করি তাহলে আমার হিসাব অনুযায়ী আমার বয়স হয়েছে মাত্র 8.5 বছর। তো এই 8.5 বছর আমার তো দাঁত যে মায়ের গর্ভে থেকে জন্ম নিয়ে যে দাঁত ছিল সেই দাঁতই পড়ে নাই। একটা বিয়ে অনেক কষ্ট করেছি এবং সেই বউই চলে যেতে চায় আমার বয়স কম দেখে, তা আরেকটা বউ কোথা থেকে আসবে? মানুষ কত ধরনের ষড়যন্ত্রমূলক কাজ এবং কত ধরনের ষড়যন্ত্র নিয়ে এখানে আসে। আপনাদের কি পাকা দানে মই দিয়েছিলাম নাকি আপনাদের কোনো ক্ষতি করেছিলাম? আমি একটু সুন্দর এবং সুদর্শন হয়েছি, সেটা সারা বাংলাদেশ দেখেছে, কিন্তু এ নিয়ে তো আমার বউ দাবি করার কিছু নাই রে ভাই। আপনারা বউ কিসের জন্য দাবি করেন? প্রেমিকা কিসের জন্য দাবি করবে না? একদম দাবি করতে পারবে না। শহীদুল ইসলাম লিখেছেন, ভাই শীতকালে বাথরুমে গেলে নিতম্বে শক খাই কেন? ঠান্ডার কারণে বসতে পারি না, সমাধান দেন। এই কাজ তো আমার সাথেও হয়েছে। আরে এই পাশা, আমি কিছু জেনে বলবো আমার সাথে হয়েছে। এই বাথরুম জিনিসটাতে যে বসলে এই যে ঠান্ডা বরফ হয়ে থাকে, এই যে ভাই এটা তো সকালবেলা উঠে যখন বাথরুমটা পাই তখন গিয়ে যখন বসি, কেন আপনি এটা সব সমাধান না, সমাধান কিসের জন্য দিতে পারবো না। একজন গবেষক, একজন এনামংহ, একজন বিজ্ঞানী, তিনি গবেষণা কিসের জন্য করতে পারবে না? আপনি এই পাদ মেরে দিবেন, বাথরুম করার আগে জুড়ে একটা পাদ দিবেন, পাদে সেটা গরম হয়ে যাবে এবং সেই পাদের ভোল্টেজ যেন অত্যাধিক পরিমাণে হয় এবং সেটা গরম হয়ে যাওয়ার পর আপনার এটা ঠান্ডা লাগবে না। এটা সমাধান কিসের জন্য দিতে পারবো না। তারপরে জুলকার খান লিখেছেন, ভাই আপনার ভিডিও দেখতে দেখতে আমার মাথার চুল পেকে যাচ্ছে, এই বিষয়ে হুঙ্কার দেন। এই হুঙ্কার জিনিসটা কেন দিব না? একজন মানুষের ভিডিও দেখতে দেখতে আপনার পেকে যাচ্ছে, এটা কোনো কথা হয়েছে? কে এসেছে ওখানে? কে জানি এসেছে ভাই, আমি লাইভে এখন, কে গিয়ে খুলবে দরজা? এটা কোনো আকাশ ইসলাম লিখেছেন, ভাইয়া আমার ফেসবুকের দুঃখ কেউ বুঝে না, সবার মেসেঞ্জারে সংসার আছে, আমার নেই। আমার এই দুঃখে মানে
এনামহের দুঃখ কেন আসছে? দরজা খুলছো? খুলিও না। বলো এই এনাম ভাই লাইভ করতেছে, পরে আসেন। দরজা না খুলে বলো। আই মুনমুন, দরজা না খুলে বলো লাইভ করতেছে। আল্লাহ জানে এই ফুড পান্ডা থেকে অর্ডার ডেলিভারি দিতে এসে কি আচ্ছা খুলে দাও, কে যেন আসছে। মিষ্টি নিয়ে এসেছে। আচ্ছা যাও। আহাদ বাবু লিখেছেন, দুধওয়ালিরে টাকার বদলে হিরো আলমের গান শুনেছি, মেয়েটি এখন হাসপাতালে। মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে। এখন লাইভ করে যাই হোক। আকাশ ইসলাম কি লিখেছেন, ভাইয়া আমার ফেসবুকের দুঃখ কেউ বুঝে না, সবার মেসেঞ্জারে সংসার আছে আমার নেই, আমার এই দুঃখ মানে এনামহের দুঃখ। অবশ্যই আপনি একটা সুন্দর কথা বলেছেন। একজন এনামহের দুঃখ আপনার দুঃখ, এবং আপনার দুঃখ মানে একজন এনামহের দুঃখ, আর একজন এনামহের দুঃখ মানে এনামহের বউয়ের দুঃখ, আর এনামহের বউয়ের দুঃখ মানে এনামহের শাশুড়ির দুঃখ, এনামহের শাশুড়ির দুঃখ মানে একজন এনামহের মায়ের দুঃখ, একজন এনামহের মায়ের দুঃখ মানে একজন এনামহের দুঃখ, আর একজন এনামহের দুঃখ মানে এনামহের বউয়ের দুঃখ, এনামহের বউয়ের দুঃখ মানে এনামহের বউর বোনের দুঃখ, আর এনামহের বউর বোনের দুঃখ মানে এনামহের বউর বোনের মায়ের দুঃখ, আর এনামহের বউয়ের বোনের মায়ের দুঃখ মানে একজন এনামহের শাশুড়ির দুঃখ, আর একজন এনামহের শাশুড়ির দুঃখ মানে একজন এনামহের শ্বশুরের দুঃখ, একজন এনামহের শ্বশুরের দুঃখ মানে একজন এনামহের শ্বশুরের মেয়ের দুঃখ, আর একজন এনামহের শ্বশুরের মেয়ের দুঃখ মানে একজন এনামহের বউয়ের দুঃখ, আর একজন এনামহের বউয়ের দুঃখ মানে একজন এনামহের দুঃখ, আর একজন এনামহের দুঃখ মানে সারা বাংলাদেশের 16 কোটি মানুষের দুঃখ, আর সারা বাংলাদেশের 16 কোটি মানুষের দুঃখ মানে 16 কোটি কুত্তার দুঃখ। হ্যাঁ, কুত্তা কি 16 কোটি নাকি? কি গোড়ার ডিম বলে ফেলেছে এরে, আমি তো ঠকে যাইতাম আজকে। কে জানি এসেছিল মিষ্টি কিসে জন্য দিয়ে গিয়েছে। ওরে মেয়ে হয়েছে, দেখেছেন, মেয়ে হয়েছে, মিষ্টি দিয়ে গিয়েছে। আপনারা কি পাঠাবেন? পাবেন? এই মিষ্টি জিনিসটা খাবার না তুমি? কিছু জন্য খাইতে হবে, 2টা দিছে আমি খেয়ে ফেলবো। নিয়ে আসো। বোকা নাকি? পানি নিয়ে আসো। আর খাবো না, আর খাবো না। 3টা মিষ্টি দিতে চেয়েছিল, বলছে আপনাদের বাসায় কয়জন থাকে। রে বোকা আমি কোথাকার। তুমি বলতা যে আমাদের বাসায় আমার মা এসেছে, আমার বাবাও এসেছে, এবং এনামহের বাচ্চা হয়েছে। 2টা মিষ্টি বাড়ায় দিলে সমস্যা কি হতো? বোকা। যদি জিজ্ঞেস করতো আপনারা বাসায় কয়জন থাকেন, আমি বলতাম আমরা 11 জন থাকি, 11টা মিষ্টি পাইতাম, আধা কেজি মিষ্টি। 8টা বিক্রি করে দিলেও 150 টাকা পাইতাম। রাতুল নাহিদ বলছেন, আমাদের সামনে একটা বলদ আছে, তাকে কি বলে ডাকবো, খুব সংশয়ে রয়েছেন সবাই। আপনার সামনে বলদ আছে, বলদের বিচিগুলা কে কেটেছে? না, আমি মনে করি বাংলাদেশে বলদ বানানো বন্ধ করা হোক। কারণ একটা বলদ বানানোর সময় আমার দাদা বলেছে, বলদ বানাইতে গেলে সেই বলদের বিচি কাটতে হয়, এবং একটা বলদের বিচি কাটা মানে একজন এনামহের, হ্যাঁ আমার কিছু জেনে বিচি কাটা হবে, আমার তো বিচিই নেই। ফাহমিদা জান্নাত শ্রুতি লিখেছেন, 10 যার সামনে যে আছে তার বিরুদ্ধে হুঙ্কার দেন। রে হুঙ্কার দিলে কি মিষ্টি দিয়ে যেত? কাজী এমডি কাবিরুল আহসান লিখেছেন, এনাম ভাইয়ের পাগলামিতে জনতা দিশেহারা। এনাম ভাই, আপনারা অনেকেই যা ভেবেছেন যে এনাম ভাই পাগলামি করতেছে, এনাম কিন্তু সেই জিনিসটা থেকে সরে আসবে, এবং এনাম আপনাদেরকে এমন একটা জিনিস উপহার দিতে যাচ্ছে, এবং এমন কিছু জিনিস উপহার দিতে যাচ্ছে, হয়তোবা আপনারা তখন এনামের প্রশংসা করতেও পারেন যদি আপনাদের মানুষ ভালো হয়। আমি ইসলামিক কিছু গান নিয়ে কাজ করতেছি, ইসলামিক কিছু
প্রতিবাদী প্রজ্বলিত অগ্নিশাসিত কিছু সঙ্গীত নিয়ে কাজ করতেছি। যদিও আমি ভয়ে আছি যে আমার এই সঙ্গীতগুলো অনেক উপর থেকে একটু চাপ আসতেছে, যে এগুলো রিলিজ হলে এগুলোর লিরিক্স খুব কড়া এবং খুব শাসিত, রিলিজ হলে আমার সমস্যা হতে পারে। আমি জীবন এবং আমার সময় এবং আমার সাংসারিক সমস্ত কিছু রিস্ক নিয়েই আমি এগুলো প্রকাশ করতেছি, শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আশা করি আমার এই অর্জনে যেভাবে আপনারা সামিল হয়েছেন, সঙ্গ দিয়েছেন, আমাকে সাপোর্ট সমর্থন করেছেন, আমার আগামী ভালো কাজগুলোকে আপনারা সাপোর্ট করবেন। এবং খুব শীঘ্রই আপনাদের সামনে আরও একটা মজার বিষয় হচ্ছে, আমি একটা ইয়াতে চলে যাচ্ছি। আগামী আমাদের এনটিভির ধারাবাহিক নাটক শুরু হচ্ছে সম্ভবত আগামী জানুয়ারি থেকে। আপনার ফ্যামিলি ক্রাইসিসের পরেই এই নাটকটা শুরু হয়ে যাবে, খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যে শুটিং শুরু হয়ে যাবে। হাউস নাম্বার 69 এই নাটকে আমি একজন অ্যাক্টর হিসেবে সেখানে আমাকে ডাকা হয়েছে। তো আমি আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো। এবং এতদিন আমাকে দেখে যারা জ্বলেছেন, যারা হিংসা করেছেন, যারা গালাগালি করেছেন, আশা করি সবাইকেই আমি সাথে নিয়ে এগিয়ে যাব। একজন এনামংহ, এগিয়ে যাবে 16 কোটি মানুষ, এগিয়ে যাবে বাংলাদেশ। আমার লিরিক্সের আমি যেই গানটা লিখেছি, যেই সঙ্গীতটা লিখেছি, সেটার সামান্য কিছু আপনাদেরকে আমি একটু শোনাই। আমার প্রথমে যেই লিরিক্সটা লিখেছি, যে ছেয়ে গেছে বিশ্বটা আধারিয়া রাতিতে, নিভু নিভ আলো আজ সত্যের বাতিতে, চারদিক হাহাকার মজলুম কান্নায়, নির্জীব শাসকের বুকে আজ প্রাণ নাই, কান্নায় ফাটে বুক পথহারা প্রতীকের, আনবেকে টেনে এই বুকে আজ গতি ফের, সুখে বাসে কত প্রাণ, অন্যায় জালিমের রোষে ওঠো সৈনিক বীর সেই খালিদের, তোলো আজ কলরব ছোট ফের দুর্বার, জালিমের জিন্দান ভেঙে করো চুরমার, কাশ্মীর আরাকান দুনিয়ার হাহাকার, বিশ্বের ব্যথা যেন মরে প্রাণ হাহাকার। তো এই লিরিক্সটা আমি লিখেছি এবং সেটা দিয়েই আপনাদেরকে উপহার দিব। রোহান লিখেছেন, ভাই ইচিং জিনিসটা খাইছেন কোনো দিন? ইচিং কেন খাবো না, একজন এনামংহ হিসেবে আমি একটা রিসুস দেব অনেক কিছু। হ্যাঁ, আরে ইচিং কি খাওয়ার জিনিস? ভুলেই গিয়েছিলাম এই জনতারা এরকম ই করে। যাই হোক, আর রাসেল আহমেদ সজীব লিখেছেন, নাম ভাই সকালবেলায় কে যেন বদনা বরফ রাখছে, এখন কি করা যায়? বদনাতে কিসের জন্য বরফ রাখা হবে? আরে এই বরফ জিনিসটা যদি এই মানুষের নিচে লেগে যায়, তার মানুষের নিচ তো শক্ত হয়ে যাবে, এটা কোনো কথা? আচ্ছা, আমার মানসিকতা আজকে এই মিষ্টি দিয়ে নষ্ট করতে পারতেছি না, এটা কোনো হয়েছে? যাক, আমি লাইভ যদি নাও করি, তারপরেও আমি আবার এখন নিয়মিত ঠিক প্রতিদিন লাইভে আসব। তো তার আগে আপনাদেরকে কিছু কথা শুনিয়ে যাই। আপনারা এখানে যারা আছেন, আমি আশা করব এই সময় থেকে একটা মানুষও লাইভ থেকে যাবেন না। আমার 2টা কথা শুনে আপনারা 1 মিনিট সময় পরে এখানে চলে যান, আপত্তি নেই। প্রথমত কথা হচ্ছে, আমি কালকে রাত্রে বের হয়েছিলাম খুব একটা প্রয়োজনে। বের হয়ে দেখি রাস্তায় কিছু মানুষ শীতে কোকাচ্ছে, শীতে কাতরাচ্ছে। তো আমি কালকেই আমার কিছু টাকা ইনকাম হয়, আমার কিছু স্যালারি আমি পাই, সেখান থেকে আমি এই টাকাগুলো নিয়েই বের হয়েছি। কিছু কেনাকাটা করব, মানে রাত তখন 9:30 বাজে। তখন আমার এই টাকাগুলোর দিকে একবার তাকাই, একবার ওই মানুষগুলোর দিকে তাকাই, একবার আমি টাকাগুলোর দিকে তাকাই, একবার মানুষগুলোর দিকে তাকাই। এদিক দিয়ে সারা মাস ঘর শূন্য হয়ে গিয়েছে, ঘরে কোনো আমার কিছুই ছিল না, ওইগুলোও কিনতে হবে। ভাবলাম যে আমি একটু কষ্ট করলে সমস্যা কী। তো আমি কিছু মানুষকে সেখানে খুব রাত্রের বেলায় তাদের কষ্ট দেখে আমি তাদেরকে কিছু পোশাক, মানে ফুটপাত থেকেই কিনে দিয়েছি 120 টাকা করে, মোটামুটি একটা বলি কাপড় আমি তাদেরকে উপহার দিয়েছি। তো আমি একটা কথা বলবো, আমি দিয়েছি এটা বড় কথা নয়। আমার মতো একজন রাস্তার গরিব মানুষ, আমার মতো একজন ছোট্ট অসহায় মানুষ যদি মানুষের পাশে দাঁড়াতে পারে, আপনি এবং আপনারা আমার থেকে অনেক ঊর্ধ্বে, আমার থেকে অনেক ভালো অবস্থানে আছেন, ভালো একটা পজিশনে আছেন, আপনাদের আরও অনেক অনেক টাকা আছে। আমি সবার দিকে একটা আহ্বান করব, দেখেন ভাই, আমরা ক্ষুধা লাগলে কিন্তু এই ক্ষুধার যন্ত্রণাটা সহ্য করে আমরা থাকতে পারি, কিন্তু শীত লাগলে কি আপনি ঘুমাইতে পারবেন? আপনি থাকতে পারবেন? কোনো কিছুই আপনার সহ্য হবে না। এখনও কিছু মানুষ হা দিচ্ছে। যাও, এই শীতের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে শীত লাগলে কিন্তু মানুষ সেটা সহ্য করতে পারে না, এটা কালকে আমার দিলে নাড়া দিয়েছে।
যে আরে বাংলাদেশের এই মানুষগুলো আজকে কি কষ্টে আছে, অথচ কত কত বড় বড় নেতা এবং কত কত মানুষ তারা কত সুখ শান্তিতে আছে এবং কত বড় বড় আপনার কথা বলছে সমাজের কর্ণধাররা, অথচ এই মানুষগুলো রাস্তায় ঠাঁই পাচ্ছে না। তো আমার দেশের একটা মানুষের যদি আজকে এই কষ্টে ভোগ করতে হয়, তাহলে এটার জবাবদিহি একদিন আপনার ও আমরা যারা তাদের উপরে আছি আমাদের দিতে হবে আল্লাহর দরবারে। আর আপনার এই সুখ বেশি দিন থাকবে না, এটার জবাবদিহিতা করতে হবে। আর পরিশেষে আরও একটা কথা, সেটা হচ্ছে মানবিকতা। আপনি যদি মানবিকতা দেখাইতেই না পারেন, আপনি যদি মানবিক নাই হতে পারেন, তাহলে আপনার এই মানবের যেই আছে, সৌজন্যটা আছে, এই মানবের সৌজন্য আপনি থাকবেন না। আমি আশা করব এই শীত যেহেতু আসছে, সামান্য কয়েকটা দিন আমরা কিছু কিছু মানুষকে আমরা সাহায্য করব এবং কিছু কিছু মানুষকে আমাদের চোখের সামনে যদি পাই কখনো, আমি সবার প্রতি অনুরোধ করব, ভাই আপনাদের পায়ে ধরি, যদি সামর্থ্য থাকে আপনার আশেপাশে যদি দেখেন, তাহলে প্লিজ প্লিজ তাদের এই কষ্টটা নিজের মনে করে একটু করে উপকার তাদেরকে করবেন, একটা করে শীতবস্ত্র দিবেন। আর যদি তাও না হয়, আপনারা এখন আমরা সবাই যুব সমাজ, তরুণ সমাজ, আমরা সবাই মিলে যদি একটা উদ্যোগ নেই, আপনারা নিজস্ব এলাকায় 4-5 জন মিলে কিছু টাকা কালেকশন করে কিছু মানুষকে দিলেন। দেখেন কত নেতারা কত বড় বড় কথা বলে, কিন্তু তাদের মাধ্যমে কয়জন বা পায়? এই করোনার মধ্যে কত মানুষ চালের আশায় বসেছিল, আমার আশেপাশের অনেক ভাড়াটিয়া দেখেছি, একদিনও পায় নাই। তো তাদের মাধ্যমে পাইতে অনেক কষ্ট। আমি সবাই যদি চেষ্টা করি, তাহলে আমি আশা করি বাংলাদেশের একটা মানুষও শীতের কষ্টে ভুগবে না, একটা মানুষও এই শীতের কষ্টকে তারা পোহাতে হবে না। সবার কাছে অনুরোধ করব, ভাই আপনি আমার ভাই এবং আপনি আমাকে ছোট ভাই ভাবেন, বড় ভাই ভাবেন, ভাই ভেবে একটু ওই জিনিসটা একটু ভাই না, একটু মনোযোগ সহকারে দেখেন বিষয়গুলো। মানুষের কত কষ্ট যে, সেটা আপনি যদি ওই জিনিসটা স্ট্রাগল করে না আসেন, তাহলে সেটা আপনি বুঝতে পারবেন না। আমি খুব গরিব পরিবারের একজন সন্তান, আমি ছোট থেকেই খুব স্ট্রাগল করে, আমি খুব কষ্ট করে আমার জীবনের প্রত্যেকটা ধাপকে যখন অতিক্রম করেছি, প্রত্যেকটা ধাপ থেকে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। অভিজ্ঞতাগুলো থেকে আজকে বলতে পারি যে মানুষের কষ্টটা বুঝবেন। আশা করি আপনিও একদিন সুখী হবেন। যা হোক, সবাই ভালো থাকবেন। এবং আমার খুব শীঘ্রই কিছু কাজ আসছে বললাম, দেখছেন ভালো কথা বলা শুরু করছি, লাইভে আছে 967 জন, তখন ছিল 2000-এর উপরে। যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।